শীতকাল চলে গেছে, গ্রীষ্মের দাবদাহে আমরা পুড়ছি, সাথে সাথে শুনতে পাচ্ছি বর্ষারও পদধ্বনি। তো এই সময়ে সবচেয়ে বেশি আমরা কি কি সমস্যায় পড়ি বলুন তো? নাক, কান, গলা নিয়ে। নমস্কার, আমি সুস্মিতা। আমরা আছি একেবি টিভির স্বাস্থ্য কথায়। একেবি টিভির স্বাস্থ্য কথায় আজকে আমরা আলোচনা করব এই নাক, কান এবং গলার সমস্যা নিয়ে। তবে সবটা বোধহয় সম্ভব হবে না, আমরা শুধু আলোচনা করব আজকে নাকের সমস্যা নিয়ে। আমাদের সাথে আজকে স্টুডিওতে আছেন ডক্টর বিধান দাস, অ্যাসোসিয়েট প্রফেসর, ত্রিপুরা মেডিকেল কলেজ এবং ইএনটি স্পেশালিস্ট। ডক্টর বাবু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনি একেবি টিভিতে সময় দিয়েছেন বলে আমাদের সাথে যোগদান করেছেন। আমরা প্রথমেই সময় নষ্ট না করে সরাসরি চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আমি প্রথমেই বলেছি যে গ্রীষ্মকাল এসে পড়েছে, শীতকাল চলে গেছে, বর্ষার পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এ সময় সবচেয়ে বেশি আমরা ভুগি কিসে? নাকের সমস্যা, গলা ব্যথা, তারপরে কানেও কখনো কখনো সমস্যা। তবে নাক আর গলাটাই বোধহয় সবচেয়ে বেশি প্রবলেম দেখা দেয়। তাই আমি প্রথমেই জানতে চাইবো আপনার কাছে যে এই যে এখন যে সিজন চেঞ্জে যে সমস্যাগুলি হচ্ছে, এই সমস্যাগুলি থেকে আমরা কিভাবে কি পরিত্রাণ পাবো, আপনি এই ব্যাপারে দর্শক শ্রোতা বন্ধুদের জানাবেন। আচ্ছা, প্রথমে দর্শকদের আমার নমস্কার। আমি এই একেবিটিতে প্রথমে এসেছি এবং এটা ফার্স্ট আমার একটা ইন্টারভিউ। প্রথমেই বলবো, ইএনটি প্রবলেম একদম সবসময় লেগেই থাকে। নট অনলি যে আপনার গরমের সময় লাগবে, শীতের সময় লাগবে, কিন্তু শীতের থেকেও গরমে একটু বেশি হয়। শীতের সময় যেটা হয় সেটা হয়ে থাকে যে গলার সমস্যা হয়ে থাকে, যেটা ঠান্ডাজনিত হয়ে থাকে। কিন্তু গরমের সময় কি হয়, মানুষ ইচ্ছে করে একটু ঠান্ডা খায়, যেমন কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করে, আইসক্রিম খেতে পছন্দ করে, তাতে কী হয়, ঠান্ডা লেগে যায়। আর যাদের তো ওই অ্যালার্জির সমস্যা আছে, আর যার কী বলে সাইনাসের সমস্যা, ওদের একটু বেশি হয়ে যায়। তাই এগুলি নিয়ে আলোচনা করলে ভালো যে নাকের কি কি সমস্যা মেইনলি আমরা ফেস করি। যেমন নাকের সমস্যা বলতে প্রথমেই সমস্যা যেটা আসে, নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়া। আমাদের ভাষায় এটাকে বলি অ্যাপিস্ট্যাক্সিস, নাক দিয়ে রক্ত পড়া। তো অনেকেই ভাবে যে এটা একটা সিরিয়াস ব্যাপার, অনেক সময় একটা সিরিয়াসই হয়, আবার অনেক সময় এটা একটা লাইট হিসেবে আমরা ধরে নিই। এবং কী কী কারণে এটা সিরিয়াস হতে পারে এটা একটু আমি আলোচনা করব। যেমন নাক দিয়ে রক্ত পড়া যে কোনো বাচ্চার মধ্যেও কমন আমরা দেখি। যেসব বাচ্চার কোনো কোনো সর্দি লেগে থাকে, তো ওটা মেইনলি কী করে, বাচ্চার সর্দি যখন লেগে থাকে নাকের মধ্যে, তখন ওটা কী হয়, একটু ইচিং হয়, চুলকানো হয়। তখন কী করে, নাক দিয়ে এগুলা পিক করতে থাকে। তো পিকিং একটা কারণ। যখন এই নাক দিয়ে আঙ্গুল দিয়ে যখন পিকিং করতে থাকবে, তখন কি হবে, তখন এখানেই ব্লিডিং হবে। সেক্ষেত্রে এই ব্লিডিংটা বাচ্চাদের মধ্যে খুবই কমন আমরা পাই। মা বাবা নিয়ে আসে, দেখুন ডাক্তারবাবু নাক দিয়ে ব্লিডিং পড়ছে এবং এটা থামছে না। তখন আমরা কি করি, ওই ডায়াগনোসিসটা ধরে দিই যে এটা বলবেন বাচ্চাদের, যাতে আঙ্গুল কখনো নাকে না দেয়, না হলে ব্লিডিংটা হবে। আর বড়দের ক্ষেত্রে বলি, বড়দের ক্ষেত্রে যে কমন কারণগুলো আছে, এর মধ্যে একটা হলো হাইপার টেনশন, প্রেশার তখন আনকন্ট্রোল হয়ে যায় গরমে। শীতেও যেমন হয়, গরমও আনকন্ট্রোল, অনেক সময় অস্বস্তিতে অনেক প্রেশার বেড়ে যায়। সেক্ষেত্রেও যখন প্রেশার অত্যধিক বেড়ে যায়, তখন অনেক সময় নাকের যে রক্ত শিরাগুলো যেগুলো ফেটে রক্ত বেরোতে থাকে। এটাও একটা সিরিয়াস ম্যাটার। যদি আপনি ঠিক টাইমে ব্লিডিংটা কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু পেশেন্টের অবস্থা আরও খারাপ হয়ে যেতে পারে। আপনারা সবাই জানেন, রক্ত যখন প্রচুর পরিমাণে বেরিয়ে যায়, তখন পেশেন্টের হাইপোটেনশন প্রেশার কমে যায়, বা অনেক সময় পেশেন্ট সেন্সলেস হয়ে যায়, তখন আমাদের ইমার্জেন্সি ট্রিটমেন্ট করতে হয়। তাছাড়া আরও যে সমস্যাগুলো আছে, যেমন আপনি ধরুন নাকে ব্যথা হওয়া, ওইটার অনেক কারণ আছে। অনেকে বলে যে আমার খুব মাথা ব্যথা হচ্ছে, কিন্তু মাথা ব্যথা কোনো কারণ খুঁজে পাচ্ছে না। যখনই আমরা ইএনটিদের কাছে আসে, তখন আমরা সিম্পল একটা এক্সরে করি, ডায়াগনোসিসটা বলে দিতে পারি, বা একটু সিম্পল এক্সামিনেশন করি, আমরা বলে দিতে পারি। এটা আর কোনো কারণ নয়, এটাকে আমরা বলি, অনেক সময় হয়ে থাকে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, এটাকে বলি নাকের যে পর্দাটা আছে ওটা মাঝে মাঝে ওটা বেঁকে যায়। ওটা বিভিন্ন কারণে হতে পারে, অনেক সময় ট্রমা থেকেও হতে পারে, একটু মাইনর ট্রমা আগে হলো ওইটা থেকেও হতে পারে, অনেক সময় জন্মগত কারণেও অনেক সময় হয়ে থাকে, জন্ম থেকে এটা নিয়ে চলে, বড় হওয়ার সঙ্গে সঙ্গে এটা হতে থাকে। আবার হতে পারে যেমন
যারা স্পোর্টসম্যান থাকে, কোন সময় লেগে গেলো বুঝতে পারলো না, পরবর্তীতে ওইটা থেকেও ব্লিডিং হতে পারে। তো এই সব কারণগুলোর জন্য আমরা অনেক সময় পেশেন্টকে অ্যাডভাইস করে থাকি যে যদি তোমার দেখুন ব্লিডিং হয় তাহলে তোমরা কী করবে। অনেকে কি করে, যেন অনেক আমাদের আগের যেমন সিনিয়ররা ছিল, ওরা বলতো কি ব্লিডিং হচ্ছে মানে হতে দাও, একটা টেন্ডেন্সি ছিল হতে দাও, আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, না বেরোলে এগুলো ক্ষতি হবে। আসলে মেটারটা এই নয়, যখনই ব্লিডিং হবে এটাকে বন্ধ করতে হবে। এবং এটা কিভাবে করতে হবে, আপনি বাড়িতে দেরি না করে খুব তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে আসতে হবে, এবং যেখানেই পাশে হসপিটাল হয় আপনি ছুটে যাবেন সেখানে। অফকোর্স কিছু কিছু রেমেডি আছে আপনি বাড়িতে করতে পারবেন, যেমন নাকের যে আগের পোর্শনটা আছে, সফট পার্টটা আছে, এটাকে যদি আমি পিঞ্চ করে ধরে রাখুন 2 মিনিট, 2 থেকে 5 মিনিট, অনেক সময় ব্লিডিং স্পন্টিনিয়াসলি বন্ধ হয়ে যায়, কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয় না। সেই ক্ষেত্রে আমাদের ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে। আরেকটা হলো যেমন কি হয়, আপনার ঘরের সবারই আজকাল ফ্রিজ থাকে, ফ্রিজের মধ্যে বরফ থাকে, বরফ কাপড়ে চেপে ধরে আপনি নাকের মধ্যে চাপ দিয়ে ধরতে পারবেন। এটাও 2 থেকে 5 মিনিট আপনি প্র্যাকটিস করতে পারেন। তাতেও যদি বন্ধ না হয় তাহলে কিন্তু আপনার ডাক্তারবাবু ছুটতে হবে। তাহলে আমরা এটা জানতে পারলাম যে নাক দিয়ে রক্ত পড়লে আমরা মানে কি মানে কেন হতে পারে এবং কি করব। এবার আমি প্রথমেই বলেছিলাম যে ইএনটি বলতে তো আমরা বুঝি নাক, কান, গলা। তো নাক, কান, গলা পুরোটা নিয়ে তো একদিনে আলোচনা করা সম্ভব না, হিউজ চ্যাপ্টারটা অনেক বড় হয়ে যাবে। সেজন্য আমরা ভাবছি আজকে নাক নিয়ে কথা বলি, এরপরে যে কোনো একদিন আমরা কান বা গলা নিয়ে কথা বলবো আর কি। তো এবার আসছি আমি একটা প্রশ্ন আপনার কাছে, সাধারণত কি কি সমস্যা নিয়ে আপনার কাছে রোগীরা আসেন, মানে নাকের কি কি সমস্যা, হ্যাঁ মানে নাকের কি কি সমস্যা মানে থাকে? খুব সুন্দর কোয়েশ্চন দিদি বলেছেন। নাকের সমস্যার জন্য আমি একটা বললাম প্রথমেই, নাক দিয়ে রক্ত পড়া, এটা মোস্ট কমন। তারপর যেমন আপনার নাক বন্ধ থাকা, অনেকে বলবে আমার নাক তো সবসময় বন্ধই থাকছে, খুলছেই না, ড্রপ দিচ্ছি খুলছে না। তারপরে যেমন আপনার আছে এই বললাম সাইনোসাইটিস, এটা খুব কমন ওয়ার্ড, সবাই জানে সাইনোসাইটিস বলে, সবাই বলে আমার সাইনাস হয়ে গেছে, আসলে জিনিসটা কিছুই জানে না, তবে বলবে সাইনাস হয়ে গেছে। সাইনোসাইটিস একটা রোগ আছে, আমি বলবো এটা ডিটেলস বলবো। তারপর যেমন আপনার আছে সেটা বললাম ডেভিয়েটেড নেজাল সেপ্টাম, এটাও একটা কারণ, এটার জন্য এপিস্টেক্সিস হয়, নাকের অবস্ট্রাকশনও হয়। আরেকটা কারণ আছে যেমন মাথা ব্যথা হওয়া, অনেকেই জানেই না যে মাথা ব্যথা এই নাকের কারণেই হচ্ছে। অনেক ডাক্তারের কাছে দৌড়াতে থাকে, যেমন নিউরোলজিস্টের কাছে দৌড়াতে থাকে, নিউরোসার্জনের কাছে দৌড়াতে থাকে, অনেক বড় বড় ডাক্তার কাছে দৌড়ায়, কিন্তু আসলে এটা ইএনটির একটা কজ, এটাকে রোল আউট না করেই ওরা দৌড়াতে থাকে। তাহলে এই কারণগুলো আপনি পেলেন, একটা হলো আপনার এপিস্টেক্সিস, যেটাকে আমরা নোজ ব্লিডিং বলি, তারপর হলো সাইনোসাইটিস, তারপর হলো হেডেক বা ফেশিয়াল পেইন, তারপর হলো আপনার সাইনোসাইটিস। এগুলো মোস্ট কমনলি আমরা দেখতে পাই রোজকার পেশেন্টের মধ্যে। তাহলে প্রথমে আমরা জেনে নেই সাইনোসাইটিস ব্যাপারটা, কারণ যে আপনি যেটা বললেন আর কি, এটা আমিও খুব শুনি আর কি, যে আমার তো সাইনাসের প্রবলেম আছে, আমার মানে অনেকের কাছেই শুনি, তো এটা সম্পর্কে আমারও কোনো মানে পরিষ্কার ধারণা নেই ব্যাপারটা কি। আর ঠিক আছে আমি বলছি, সাইনাস আসলে আমাদের বডির হেল্পের জন্য কিছু অর্গান থাকে, কিছু ক্যাভিটি থাকে আমাদের মুখের মধ্যে, মাথার মধ্যে, এগুলো থাকে, নর্মাল ক্যাভিটি বলি আমরা এগুলোকে। ওইগুলো লাইনিংয়ে থাকে একটা এপিথেলিয়াম মানে একটা পাতলা পর্দা থাকে। যখনই আমাদের বাইরে থেকে কোনো ইনফেকশন শরীরে আসে বা অ্যালার্জেন আসে বা অ্যালার্জি ঢুকে, তখন কি হয়, এই পর্দাটা ফুলে ফেপে যায়। তো ফুলে ফেপে গেলে কি হবে, তখনই ভিতরে আস্তে আস্তে আমাদের নাকের যে নর্মাল সিক্রেশনটা আছে, যেটা জল তরল বেরোয়, এগুলো বদ্ধ হয়ে যায়, বদ্ধ হয়ে একটা জামের মতন হয়ে যায়, ওটা বেরোতে পারে না, এবং আস্তে আস্তে এগুলোতে কি হয়, সাইনাসটাকে পুরোপুরি ব্লক করে দেয়, এগুলোতে আর বেরোতে পারে না। তখনই মেইন সিমটমটা শুরু হয়, যেটা হলো হেডেক। তারপর আসবে আপনার কনজেশন, সবসময় আপনার নাক একটা বন্ধ থাকবে। তো এই যে রোগটা আসলে কি হয়, বাইরে থেকে তো দেখা যায় না, কি হয়েছে সাইনাস হয়েছে তো বোঝা যায় না। যখনই আমরা কোনো পেশেন্ট এভাবে আসে এবং হিস্ট্রি এভাবে দেয়, আমার নাক বন্ধ আছে, আমি নাক দিয়ে কোনো গন্ধ পাচ্ছি না, আমার মাথা ব্যথা হয়, তখন আমরা ধরে নিই যে এটা সাইনাস হতে পারে। তখন আমরা কি করি, প্রাথমিক অবস্থায় আমরা কিছু এক্সামিনেশন করি, যেমন আমাদের কাছে এগুলো আছে, ওপিডিতে সবাই এনটির কাছে থাকে, এগুলো নেজাল অ্যান্ডোস্কোপি, এগুলোতে আমরা দেখে নিই ভেতরটা কীরকম আছে। যদি এটা না থাকে তাহলে আপনি এক্সরে নিতে পারেন, সিম্পল এক্সরে নিয়েও আমরা দেখতে পারি।
তো এক্সরে যদি দেখা যায় যে এই সাইনাসগুলো সাদা সাদা হয়ে গেছে, তখনই আমরা ধরে নিই যে হ্যাঁ ওনার সাইনাসের সমস্যা আছে। বা এন্ডোস্কোপিতে ওটা ক্লিয়ার দেখা যায় যে আমাদের নাকের ভিতরে যে মিউকাস লেয়ারটা আছে এটা ফুলে যায়, অনেকটাই ফুলে যায়, তখনই মেইন সাইনাসের সমস্যাগুলো শুরু হয়। তো এই যে মানে সাইনাসের সমস্যা থেকে আপনারা মানে মানে এটা কি মানে সম্পূর্ণভাবে রিকভার হয় নাকি সবসময় এটা সঙ্গেই থাকে? দেখুন, সাইনাস দু রকমের হয়, একটা হলো অ্যাকুট সাইনোসাইটিস যেটা মানে তাৎক্ষণিকভাবে হয়, একটা হচ্ছে ক্রনিক সাইনোসাইটিস। অ্যাকুট সাইনোসাইটিস যেটা হয় সেটা ট্রিটমেন্ট করা যায়, আপনি মেডিকেল ট্রিটমেন্ট করলে ওটা অনেকটা লাভবান হয়। তাছাড়া আপনার বাড়ি ঘরে ওটা করতে পারবেন। আমাদের বাড়ি ঘরে সবারই গরম পাত্র করার জল করার পাত্র থাকে, এখানে আমরা হিউমিডিফায়ার হিসেবে এটা ইউজ করতে পারি, মানে গরম ভাপ যেটা বলি আমরা। যদি প্রতিনিয়ত আপনি রোজ এগুলো ইউজ করে থাকেন, যাদের এই সমস্যা হয়ে থাকে ওদের খুবই উপকৃত হয়। আরেকটা বলছি, যদি আপনি কোল্ড ড্রিঙ্কস, তারপর আপনার ঠান্ডা খাওয়া, আইসক্রিম খাওয়া, এগুলো থেকে বিরত থাকেন, তাও আপনি এই রোগটাকে যে থেকে একটু কমিয়ে আনতে পারবেন। কিন্তু তাতে যদি আপনার এগুলোতে সমস্যা থেকে যায় তখন আপনি মেডিকেল ট্রিটমেন্ট নিতেই হবে। ট্রিটমেন্ট আছে, যেমন আপনার ক্রনিকটাকে আমরা সেভাবে ট্রিটমেন্ট করতে পারি না, সেক্ষেত্রে আমরা কিছু লং স্টাম যেগুলোকে অনেক দিন দিতে হয়, স্টেরয়েড স্প্রে আছে আমরা দিয়ে থাকি। আর স্প্রেতে যদি না হয় তাহলে আমরা কিছু স্টেরয়েড ট্যাবলেটও আছে এগুলোও দিয়ে থাকি। তাতে যদি না হয়, যদি সাইনাস একদম ব্লক হয়ে যায়, আমরা সিটি স্ক্যান করে যদি দেখতে পাই যে সাইনাস একদম ব্লক হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা সাইনাসের এই পোর্শনটাকে খুলে দিতে পারি অপারেশন করে, এবং এই সার্জারিকে বলা হয় ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি। এটা আগরতলাতে হয়। আমি দর্শকদের বলবো এই সার্জারির জন্য এখন আর বাইরে যেতে হয় না, এবং ত্রিপুরাতেই সম্ভব। আমাদের সবকটা গভর্নমেন্ট হসপিটাল, যেগুলো ডিস্ট্রিক্ট হসপিটাল আছে, ইভেন ডিস্ট্রিক্ট হসপিটালও আজকাল হচ্ছে, আমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরা ওইখানে এইসব ইনস্ট্রুমেন্ট দিয়ে রেখেছেন, এবং ইএনটি সার্জনও অ্যাভেলেবল আছে, এগুলোতে ওখানেও করা যায়। তাছাড়া তো গভর্নমেন্ট মেডিকেল কলেজ, ত্রিপুরা মেডিকেল কলেজ, এগুলো তো হচ্ছেই রেগুলার। এইসব সার্জারির জন্য আর ত্রিপুরা বাইরে যেতে হয় না আজকাল। বাহ, আমরা একটা ভালো ইনফরমেশন পেলাম ডাক্তারবাবুর কাছ থেকে। এবার প্রথম আমরা জানলাম নাক দিয়ে রক্ত পড়ার ব্যাপারটা, জানলাম সাইনাসের ব্যাপারটা। এবার আসবো আমি পলিপ ব্যাপারটা নিয়ে আর কি, নাকে যে পলিপ হয়। তো এই ব্যাপারটাতে আসার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিচ্ছি। তো ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আবার আমরা চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। বিরতিতে যাওয়ার আগে আমি ডাক্তারবাবুর কাছে প্রশ্নটা রেখেছিলাম যে নাকের পলিপ, আমি পলিপটা কি, এই পলিপ ব্যাপারটা মানে জিনিস মানে ব্যাপারটা কি হলে পরে আপনারা বুঝতে পারেন যে তার ওর নাকে পলিপ হয়েছে, এবং এর চিকিৎসা কি, এটাতে কি শুধুমাত্র অপারেশনই করতে হয় নাকি মেডিসিনে ভালো হয়, এই সবটা ব্যাপারে আমি জানতে চাইছি। পলিপ অ্যাকচুয়ালি পলিপ এটা ক্যান্সার, অনেকে ভাবে পলিপ মানে ক্যান্সার, মাংস বেড়ে গেছে, অনেকের মাংস বেড়ে গেছে। পলিপ মানে মাংস বাড়া ঠিক আছে, বাট এটা ক্যান্সার নয়। আমি এটাই পাবলিককে বলবো, দর্শককে বলবো, পলিপ হলে ভয় পাবে না, ওটা ক্যান্সার মোটেই নয়। অনেকেই মানে পলিপ শুনে ক্যান্সার ভেবে অনেক টাকা খরচ করতে বাইরে চলে যায়, ট্রিটমেন্ট করতে চলে যায়। আমি বলবো আগে আপনার ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন যে কী ট্রিটমেন্টটা আছে বা কী না আছে, তারপর আপনি ত্রিপুরার বাইরে ট্রিটমেন্টের জন্য যান। সেই পলিপ হলো আমাদের যে সাইনাসের যে লেয়ারটা আমি বললাম, যে সাইনাসের একটা পাতলা লেয়ার আছে, একটা প্রলেপ আছে সাইনাসের পুরোটা ক্যাভিটির ভিতরে। যখন দীর্ঘদিন থেকে আপনার অ্যালার্জি হতে থাকবে বা কোনো ধরনের ইনফেকশন হতে থাকবে, তখন আস্তে আস্তে কী হয়, এই মাংসগুলো বাড়তে শুরু করে, এবং বাড়তে বাড়তে একটা স্টেজে চলে যায়, এগুলা মাংস পিণ্ড মতন হয়ে যায়, ওটাকেই আমরা পলিপ বলি। আর এই পলিপের জন্য কি কি সমস্যা হতে পারে এটাও ইম্পর্ট্যান্ট।
পলিপের জন্য সেম সমস্যা আপনার হতে পারে, যেমন নাকটা বন্ধ থাকা, স্নিজিং হওয়া, হাঁচি হওয়া, গন্ধ না পাওয়া। এটা বিশাল ব্যাপার। যখন আপনি খেতে যাবেন যদি গন্ধ না পান তখন টেস্টটাই পাবেন না। তো এটা বিশাল ইম্পর্টেন্ট জিনিস। অনেকে বোঝে না যে আমি গন্ধ পাচ্ছি না, আমি খেতে পাচ্ছি না, আমার টেস্ট নেই। আসল জিনিসটা হলো পলিপ, নাকের কারণে অনেক সময় হয়ে থাকে এটা। তারপর যেটা হলো হেডেক, হেডেকটা লেগেই থাকে, স্টাফি নোজ থেকেই যায়, নাকটা সবসময় বদ্ধ বদ্ধ থেকেই যায়। তো পলিপের জন্য এই সিমটমগুলো আপনার হতে পারে। যখন এই সিমটমগুলো আমরা পাই এবং আমরা এক্সামিন করি তখন দেখতে পাই যে নাকের ভেতরে গ্রেপস লাইক স্ট্রাকচার, আমরা বলি এটা আমাদের ভাষায় আঙ্গুর ফলের মতন কিছু কিছু মাংসপিণ্ড দেখা যায়। তখন আমরা দেখি বুঝে যাই যে এটা পলিপ হয়েছে। আর আপনি একটা জিনিস বলছিলেন যে ট্রিটমেন্টের ব্যাপারটা। ট্রিটমেন্ট দেখুন, ট্রিটমেন্ট দু রকমেরই আছে। অনেকে সার্জারি করতে চায় না, সার্জারির নাম শুনলেই না আমি করব না। আমাদের মধ্যে অনেকেরই আছে, দর্শকদের বলি সার্জারির নাম শুনলেই ভয় পায়। তো সেক্ষেত্রে কী হয়, মেডিকেল ট্রিটমেন্ট অবশ্যই আছে এখানে, এবং ট্রিটমেন্ট একটু দীর্ঘ ট্রিটমেন্ট আপনাকে করতে হবে। যেমন আমরা স্টেরয়েড দিয়ে থাকি, নেজাল স্প্রে। যদি স্টেরয়েডে না হয় তাহলে আমরা কিছু ট্যাবলেট দিয়ে থাকি, এগুলো ওরাল ট্যাবলেট বলি, স্টেরয়েড ট্যাবলেট। এগুলো না হয় তাহলে আমরা ডাউচিং করি, রেগুলার নেজাল ওয়াশ করতে থাকি, এবং এই যে হিউমিডিফায়ারগুলো ইউজ করতে থাকি। তাতে যদি না হয় তখন তো যেতেই হবে সার্জারিতে, কোনো উপায় নেই। এবং এই পলিপ সার্জারি ফেস এন্ডোস্কোপিক সার্জারির মতোই করা যায়, যেটা আমি সাইনাস সার্জারি বলছিলাম। সেম প্রক্রিয়াতে সেম ইনস্ট্রুমেন্ট দিয়ে আমরা পলিপকেও বের করতে পারি। এবং আমি বলবো 60 to 70% পলিপ রিকভারি হয় সার্জিক্যালি, এবং খুব ভালোভাবেই হয়। আবার পলিপের দুটো কোয়ালিটি আছে, একটা হলো অ্যালার্জি থেকে, একটা ইনফেকশন থেকে। যেটা ইনফেকশন থেকে হয়, যেটা ম্যাক্সিলারি পলিপ আমরা বলি, সার্জিক্যালি আপনার 99% সাকসেস রেট পাওয়া যায়। আর যদি অ্যালার্জি থেকে হয় অবশ্যই আমাকে অ্যালার্জি ট্রিট করতে হবে, তারপর পলিপের ট্রিটমেন্টটা করতে হবে। সেই ক্ষেত্রে সাকসেস একটু কমে যায়, বাট আমরা সাকসেস দিতে পারি ওটা। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে পলিপ হলেই ভয় পাওয়ার এতটা কিছু নেই এবং ঘাবড়াবারও কিছু নেই, আমরা সোজাসুজি চলে যাব ডাক্তারবাবুর কাছে। অবশ্যই। মাঝখানে একটা ছোট্ট প্রশ্ন করি। অনেক বাচ্চারা নাকের মধ্যে, দুষ্টু বাচ্চা যারা আছে, নাকের মধ্যে কিছু না কিছু ঢুকিয়ে ফেলে, তখন কিন্তু মা বাবারা খুব মানে কি বলবো ভয় পেয়ে যায়। ওই সময় আমাদের কি করণীয়? আমি বলি কিছু কিছু লক্ষণ আছে যে কিছু বাচ্চা সবসময় নাকে সর্দি লেগেই থাকে, একটা নাক বা দুটো নাক বন্ধ হয়ে থাকে। সর্দি হলে কি হয়, নাকের মধ্যে সর্দিগুলো শুকিয়ে যায়, শুকিয়ে ওইখানে একটা ইচিং বা চুলকানোর মতন হতে থাকে। তখন বাচ্চা কি করে, যেটাই কাছের কাছে পাবে, ওটা ইচিং হচ্ছে বলতে পারে না, যাই পায়, ওটা চকলেটও হতে পারে, ওটা আপনার যে কোনো ধরনের সিডস বিচি হতে পারে, বা যে কোনো ধরনের আপনার ফরেন বডি হতে পারে, হার্ড অবজেক্ট হতে পারে, স্টোন হতে পারে। এগুলো কী করে নাকের মধ্যে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেয়। তো প্রথম দিকে 1 সপ্তাহ 10 দিন আপনি কিছু বুঝতেই পারবেন না কি হয়েছে কি না, কিন্তু 10-15 দিন পর থেকে শুরু হয়ে যাবে যে ওর এক নাকে একটু সর্দি হতে থাকবে সবসময়। ইনস্টিড অফ আপনি যতই মেডিসিন দিচ্ছেন না কেন ওটা ভালো হচ্ছে না, তারপর দেখবেন নাকে দিয়ে আস্তে আস্তে পচা গন্ধ বেরোচ্ছে, তখনই বুঝে নিতে হবে যে নাকে কিছু ঢুকিয়েছে। অবশ্যই দেরি না করে এবং বাড়িতে ট্রাই না করে আপনি তাড়াতাড়ি চলে যাবেন যেখানে ইএনটির ফেসিলিটিগুলো আছে, এগুলোর সুযোগটা নিয়ে নেবেন। নাহলে কী হবে, নিজে ট্রাই করতে গেলে নাকে প্রচুর ব্লিডিং হয়। আপনি যে নিজে ট্রাই করতে থাকেন দেখবেন আপনি করছেন কিন্তু ঠিকভাবে বেরোচ্ছে না, কিন্তু ব্লিডিং প্রচুর হয়ে যাচ্ছে, তো আননেসেসারি একটা প্যানিকনেস চলে আসে। ওটা না করে ডাক্তারের সঙ্গে পরামর্শ করাটাই ভালো। ভালো একটা মানে উত্তর আমরা পেয়ে গেলাম। এবার আমরা আসবো একদম শেষের কোশ্চেন, যেটা আমি প্রায়ই শুনি যে অনেকেই বলে আমার নাকের হাড় বাঁকা। তা আমি ভাবি যে নাকটা এত ছোট, এটার ভিতরে আবার হাড় আবার বাঁকা, এই ব্যাপারটা কি? নাকের হাড় কি জন্ম থেকেই বাঁকা হয়, নাকি কখনো কখনো কোনো মানে কিছুতে হতে পারে, বা এটা নিয়ে যদি একটু মানে আলোচনা। আচ্ছা, নাকের হাড় বাঁকা ব্যাপারটা আসলে ওরা পেশেন্ট পার্টি কিন্তু ওটা বুঝতে পারে না, এটা আমরাই বলি ওদেরকে তোমার নাকের হাড় বেঁকে গেছে, তখনই বুঝে হ্যাঁ আমার হাড় বেঁকে গেছে। আসলে ওটা আমরা এক্সামিন করেই বলি। হাড় ভাঙা একটা কারণ হলো নাকের বদ্ধ হয়ে যাওয়াটা, নাক অবস্ট্রাকশন যখন বলি, নেজাল অবস্ট্রাকশন আছে, তখন হাড় ভাঙা একটা কারণ ওটার। আমরা এটা এক্সামিন করে বলি, যেমন নেজাল এন্ডোস্কোপি করে বলি, বা আমরা এক্সরে নিয়ে বা সিটি স্ক্যান নিয়ে বলি হ্যাঁ তোমার নাকে মাঝখানে যে পর্দাটা আছে এটা একটু বেঁকে গেছে, ওই বাঁকার কারণে তোমার নাক দিয়ে শ্বাস তুমি ঠিকভাবে নিতে পারছো না। আরেকটা হলো তুমি এর জন্য কখনো কখনো তোমার ব্লিডিংও হতে পারে। তো ওই দুইটা কারণ লক্ষণ দেখে আমরা কোনো এক্সরে সিটি স্ক্যান করি বা এক্সামিন করি, তখনই ধরতে পারি যে নাকের মাঝখানে পর্দাটা একটু বেঁকে গেছে। আর ওই বেঁকে গেলেই এই সব প্রবলেমগুলো চলে আসে, যেমন নাক বদ্ধ হওয়া, ব্লিডিং হওয়া, সাইনাস হওয়া, এগুলো চলে আসে। এবং এটা ট্রিটমেন্ট খুবই সিম্পল। আমরা যদি নাকের হাড়টাকে অপারেশন করে সোজা করে দিই
তাই পেশেন্টের ওই বাঁকা টোয়াপটা চলে যায় এবং এই সিমটমগুলোও চলে যায়। এবং এই সার্জারিগুলো আগরতলাতে এবং আমাদের সব কটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে, প্রাইভেট মেডিকেলগুলো আছে, যে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোতেও আমাদের ইএনটি সার্জনরা আজকাল ছড়িয়ে ছিটিয়ে আছে, ওরাও করে নিচ্ছে। এবং এটা খুব মেটিকুলাসলি করা যায়, যেহেতু আমাদের কাছে অ্যান্ডোস্কোপ চলে এসছে। অ্যান্ডোস্কোপ দেখে স্ক্রিনে দেখে ডাক্তারবাবুরা এগুলো অপারেশন করতে পারে একদম প্রিসাইসলি। যেমন নাক এটা ছোটো স্ট্রাকচার, ওইখানে বেশি মাংস বের করলে চলবে না বা বেশি হাড় বের করলে চলবে না, তাই অ্যান্ডোস্কোপি দেখে স্ক্রিনে দেখে আমরা এগুলো অপারেশন করতে পারি। যেমন ল্যাপারোস্কোপিক সার্জারি ওরা করছে, আমরা ইএনটিতেও এই অ্যান্ডোস্কোপিক সার্জারিটা করছি আজকে। বাহ, তো আমরা আমাদের প্রায় একদম শেষের পর্যায়ে এসে পড়েছি। শেষ করার আগে একটা ছোট্ট কোশ্চেন, যেটা আমি মাঝে মাঝে শুনছি আর কি, অনেকেই বলছে করোনার পরে নাকি ওর ঘ্রাণ শক্তি একদমই চলে গেছে। এটা কি সত্যি না? একদম সত্যি, আমি বলবো একদমই সত্যি। করোনা একটা মহামারী ছিল এবং এটা ভাইরাস জনিত রোগ ছিল। দেখা গেছে ভাইরাস জনিত কোনো কারণে আমার যখন ইনফেকশন আমাদের নাকটাকেই বেশি এফেক্ট করে, এবং এই ভাইরাসগুলো ডাইরেক্টলি আমাদের যে ঘ্রাণ শক্তি, যে আমাদের সেন্স অর্গানটা আছে, ওইটাকে নষ্ট করে দিচ্ছে। অনেক সময় ওটা পার্মানেন্ট নষ্ট করে দিচ্ছে, অনেক সময় টেম্পোরারি নষ্ট করে। যখন পার্মানেন্ট নষ্ট করে দেয় তখন আমরা আর গন্ধ পাচ্ছি না। ওটা নাকের পলিপের জন্যও নয়, নাকের ডিএনএসের জন্যও নয়, বা আপনার অন্য কোনো সাইনাসের জন্যও নয়। ওইটা আসলে ডাইরেক্টলি আমাদের সেন্স অর্গানটাকেই নষ্ট করে দিচ্ছে। আর অনেক সময় টেম্পোরারিলি কিছুটা নষ্ট করে, পার্শালি নষ্ট করে দেয়। আর কিছু ট্রিটমেন্ট করলে এগুলো আবার অনেক সময় ফিরে আসে। সেক্ষেত্রে অনেকে বলে না আমার তো এসে গেছে, আর অনেকে বলে না আমার তো আর আসলোই না। তো যাদের পার্মানেন্টলি ড্যামেজ হয়ে গেলো খুব দুর্ভাগ্য ওদের, কারণ করোনার ভাইরাসটাই ছিল এমন নতুন ভাইরাস, আমাদের কোনো কিছু জানা ছিল না এই ব্যাপারে, কী ট্রিটমেন্ট করবো কি না, যখন প্রথম এসছে, এবং অনেকের এইভাবে হয়েছে। যাই হোক, আমরা নাক নিয়ে অনেকটাই আলোচনা করলাম ডাক্তারবাবুর সাথে। আবারও ডাক্তারবাবুকে আমাদের একেবি টিভির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন একেবি টিভির পর্দায়। আমি বলছি সব দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা। তোমরা অবশ্যই পর্বটা দেখবে, এবং নাকজনিত কোনো কারণ থাকলে নেক্সট যখন আমরা আবার বসবো এটা নিয়ে আবার বিশাল আলোচনা করব। এবং আমি একেটিভিকে বলছি, আপনারা আমাকে নিমন্ত্রণ করেছেন আজকে এই স্টুডিওতে, এবং তার জন্য বিশেষ ধন্যবাদ। অবশ্যই আমরা আসবো আপনাদের স্টুডিওতে। নমস্কার।